হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ নুক। আজ আমরা ক্লাস 11-এর একটি কবিতা পড়ব যার নাম ডে ব্রেক। যার অর্থাৎ ডে ব্রেক কথাটার অর্থ কি? ডে ব্রেক কথাটার অর্থ হচ্ছে ব্রেকিং অফ আ ডে, অর্থাৎ স্টার্টিং অফ আ ডে। আর এর লেখককে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই কবির নামের উচ্চারণ নিয়ে অনেক বাকবিতণ্ডা আর কি, অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে বলে এটা ওয়ার্ডসওয়ার্থ না, এটা ওয়েডসওয়ার্থ, অনেকে বলে ওয়ার্ডসওয়ার্থ। তো এইটার উচ্চারণ নিয়ে অনেকে, কিন্তু আমেরিকানরা নিজেরাই বলে এটা ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ ওয়েডসওয়ার্থ বলার কোনো দরকার নেই। বোঝা গেছে? তাহলে আমরা বলবো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এবার দেখে নিই আমরা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো সম্পর্কে কি কি বলা আছে। দেখো, এখানটাতে বলে রয়েছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 থেকে 1882 was an American writer from the 19th century, well known for his lyric poem. অর্থাৎ 1807 সালে জন্ম, 1882 সালে তিনি মারা গেছেন। একজন আমেরিকার কবি, লেখক, যে তার গীতি কবিতার জন্য খুব বিখ্যাত। A few of his famous works are Voices of the Night, Ballads and Other Poems, and the Songs of Hiawatha. এই হচ্ছে তার বিখ্যাত সৃষ্টি আর কি, অনন্য সৃষ্টি বলতে পারো। বোঝা গেছে? এবার আমরা দেখে নিই যে এই কবিতা সম্পর্কে কী কী কথা বলা আছে। দেখো, এখানে বলা আছে দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য রাইমিং কাপলেটস। অর্থাৎ রাইমিং কাপলেটস কি? দুটো লাইনের শেষের শব্দের মধ্যে মিল। দেখো, এখানে আছে সি, এখানে আছে মি, এখানে আছে অন, এখানে আছে গান। বোঝা গেছে? এটা হচ্ছে রাইমিং কাপলেটস আর কি, দুটো লাইনের শেষের শব্দের মধ্যে ছন্দের মিল। কন্টিনিউইং ফর 9 লাইনস, 9 লাইন ধরে এটা চলতে থাকবে, আবার তারপরে 9 লাইন ধরে আবার এরকমভাবেই চলতে থাকবে। তাহলে টোটাল হচ্ছে 18 লাইনের কবিতা। এবার বলছে লংফেলো traces the journey of the wind as it passes over the land and ocean, ushering in fresh lively activities with daybreak. বুঝতে পেরেছ? বলছে কি, এই যে লংফেলো কি বলছে, জার্নি অফ দ্য উইন্ড, অর্থাৎ বাতাসের যাত্রা। বাতাস কোথা থেকে কোথায় যাত্রা করছে। এই কবিতাটার মূল বিষয়বস্তু কি? কবিতা বাতাসের অ্যাক্টিভিটি। বাতাস কোথা থেকে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে বলছে ইট পাসেস ওভার ল্যান্ড অ্যান্ড ওশিয়ান, অর্থাৎ স্থলভাগে এবং সমুদ্রের ওপরে জলভাগে, দুই জায়গাতেই বাতাস যাচ্ছে আর কি, চলাচল করছে। অ্যাকচুয়ালি আমরা কবিতাতে দেখতে পারবো যে সমুদ্র থেকে, জলভাগ থেকে স্থলভাগের দিকে বাতাসটা ধেয়ে আসছে। ইউশারিং ইন ফ্রেশ লাইভলি অ্যাক্টিভিটিস উইথ ডেব্রেক। ইউশারিং কথাটার অর্থ কি? ইউশারিং কথাটার অর্থ হচ্ছে উপস্থাপনা করা বা ইন্ট্রোডিউস করা। ফ্রেশ লাইভলি অ্যাক্টিভিটিস উইথ ডেব্রেক, অর্থাৎ দিনের শুরু হওয়ার সাথে সাথে, ডেব্রেক শুরু হওয়ার সাথে সাথে লাইভলি অ্যাক্টিভিটিস। আমরা জেনারেলি কি করে থাকি? রাত্রিবেলা সবাই রেস্ট নেই, ঘুমাই। আর দিনের বেলায় আমরা কি করি? আমরা আমাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময়টা কাটে। সেই জন্য বলছে লাইভলি অ্যাক্টিভিটিস। কখন? উইথ ডেব্রেক, সময়, অর্থাৎ সকাল যখন শুরু হচ্ছে সেই সময়টা, দিনটার যখন শুভারম্ভ হচ্ছে সেই সময়টাতে বাতাস এসে আমাদের বলছে যে সবাই জেগে ওঠো, তোমরা তোমার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটাও, দিন কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে এই হচ্ছে কবিতার আসল বিষয়বস্তু। তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল কবিতাতে আমরা প্রবেশ করি। লাইন বাই লাইন ব্যাখ্যাটা আমরা দেখে নিই কী বলেছে। তাহলে এখানে দেখো, প্রথম লাইনে বলেছে আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, একটা বাতাস উঠে এলো সমুদ্র থেকে। সমুদ্র থেকে একটা বাতাস উঠে এসে বলল, অ্যান্ড সে ও মিস মেক রুম ফর মি। এই কুয়াশা, সরে যাও সরে যাও, অর্থাৎ সকালবেলা সমুদ্রের তীরে যেই কুয়াশাটা থাকে আর কি, কুয়াশাকে বাতাস বলছে, দেখি সরো সরো সরো, আমাকে রাস্তা করে দাও। ইট হেইল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড সেইল অন। তারপরে সম্ভাষণ জানিয়ে জাহাজকে বলল, আর ঘুমিয়ে থেকো না, তুমি জেগে ওঠো জেগে ওঠো, সকাল হয়ে গেছে। সেইল অন, অর্থাৎ তোমার পাল তুলে দাও, পাল তুলে দিয়ে তুমি তোমার যাত্রা শুরু করো, মানে তোমার রেস্টিং পিরিয়ড শেষ হয়ে গেছে, তুমি এবার তোমার দিনের কাজ শুরু করো। তোমার যেটা কাজ সমুদ্রের বুকে চলা আর কি, যেখানে তোমার গন্তব্যস্থল,
তুমি সেই তোমার গন্তব্যস্থলের দিকে তুমি যাত্রা শুরু করো। এখানে তো তুমি যখন রাত্রিবেলা বিশ্রাম নিয়েছিলে ঠিক আছে, কিন্তু এখন বিশ্রামের সময় তোমার শেষ, তুমি সেল অন, পাল তুলে তুমি যাত্রা শুরু করো। ইয়ে ম্যারিনার্স, দ্য নাইট ইজ গন। ম্যারিনার্স শব্দের মানেটা কি? অর্থাৎ জাহাজ যারা চালক, অর্থাৎ নাবিকেদের কথা বলছে। ও নাবিকেরা, তোমরা আর ঘুমিয়ে থেকো না। জাহাজকে তো আমি বলেছি যে পাল তুলে দাও, যাও, কিন্তু তোমাদের ছাড়া তো পাল একা তুলে আর জাহাজ যেতে পারবে না, তাই তোমাদেরকে বলছি তোমরা ওঠো। নাইট ইজ গান, রাত্রিটা তো শেষ হয়ে গেছে, তোমরা উঠে জেগে ওঠো এখন। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার, এই বলে সে দ্রুত গতিতে, হারিড মানে সে চুপচাপ না থেকে, ধীরগতিতে না, স্লথলি না, সে কী করছে, একদম হারিডলি সে স্থলভাগের দিকে ছুটে গেল। বোঝা গেছে? এবার স্থলভাগের দিকে ছুটে গিয়ে কী বলছে? ক্রাইং, চিৎকার করে বলছে, অ্যাওয়েক, জেগে ওঠো, জেগে ওঠো, ইটস দ্য ডে, ইট ইজ দ্য ডে, এটা দিন চলে এসেছে, তোমরা সবাই জেগে ওঠো। ইট সেড আনটু দ্য ফরেস্ট শাউট, এটা স্থলভাগের উপরে যে বনভূমি ছিল, সেই বনভূমিতে যে ভেজিটেশন অর্থাৎ গাছপালা ছিল, তাদেরকেও চিৎকার করে বলল, জেগে ওঠো, জেগে ওঠো। হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, তোমার যে পতাকাগুলো, পতাকা ব্যানার কাকে বলি আমরা? ব্যানার হচ্ছে পতাকা টাইপের, যেগুলো হাওয়াতে পথ পথ করে ওড়ে। তো গাছের পতাকা কোনগুলো? তার ব্রাঞ্চেস ফুল উইথ লিভস, পাতায় পূর্ণ তার শাখা প্রশাখাগুলো। তাহলে সেগুলোকে বলছে তোমার পাতায় পূর্ণ শাখা প্রশাখাগুলোকে তুমি আমার হাওয়ার সাথে আন্দোলিত করে নাচতে শুরু করো, সেগুলোকে ওরাও পতাকার মতো। তবে না, সেটাই তো তোমার ন্যাচারাল অ্যাক্টিভিটি, ডে টাইমের অ্যাক্টিভিটি তো সেটাই। রাত্রিবেলা তো অনেক রেস্ট নিয়েছো, তোমার ব্রাঞ্চেসগুলোকে চুপচাপ তুমি রেখে দিয়েছো। এবার আমার হাওয়ার সাথে সাথে তোমার ওই লিফি ব্যানার্সগুলোকে, পাতাওয়ালা ব্রাঞ্চেসগুলোকে তুমি আন্দোলিত করো। বোঝা যাচ্ছে? ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস, সেই গাছের ওপরেই একটা উড বার্ড ছিল। উড বার্ড কি? কাঠঠোকরা। অর্থাৎ সে তার পাখনা দুটোকে ফোল্ড করে, ফোল্ডেড উইং কেন বলছে? কারণ সে তো বিশ্রাম নিচ্ছে, সে তো আর এখন তার অ্যাক্টিভিটির মধ্যে নেই, সে উড়ে বেড়াচ্ছে না, বা কোনো যে গাছের গিয়ে বসে সে কাঠটাকে ঠোকর মেরে মেরে সেটাকে সেখানে কোনো ফুটো করছে না, তাই বলছে ফোল্ডেড উইংসে আছে, মানে উইদাউট অ্যান ইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আছে। তো তার পাখনায় গিয়ে টাচ করে বাতাসটা কি বলছে? অ্যান্ড সে, ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে ওঠো তুমি, আর কত ঘুমোচ্ছ, দিন শুরু হয়ে গেছে না, তুমি জেগে ওঠো, গান করো। অ্যান্ড ওভার দ্য ফার্মস ও চ্যান্টিক্লিয়ার ইয়োর ক্ল্যারিয়ান ব্লো, দ্য ডে ইজ নিয়ার। তারপরে ফার্মিং, অর্থাৎ দেখো তাহলে বাতাসের অ্যাক্টিভিটিটা দেখতে পাচ্ছ কোথা থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছিল কোথা থেকে? সি থেকে। এই যে সি থেকে শুরু হয়েছিল, এলো কোথায়? ল্যান্ডওয়ার্ডে। তারপরে কোথায় চলে এলো? দেখো এখানে ফার্মসে, অর্থাৎ খামার বাড়ি। তাহলে আস্তে আস্তে দেখো হাওয়ার অ্যাক্টিভিটিটা, ইউজুয়াল অ্যাক্টিভিটি কি? জেনারেলি জলভাগ থেকে, তোমরা যদি কেউ সমুদ্রের তীরে যদি দেখো, বসো, আমরা যখন সমুদ্রের তীরে বসি, সি বিচে বসি, খুব হাওয়া আসে, সমুদ্রের ভেতর থেকে হাওয়াটা উঠে আসে, আর সেটা স্থলভাগের দিকে হাওয়াটা ছুটে আসে। এখানেও সেইখানে তার ব্যতিক্রমী নয়, এটাও এখানেও হাওয়াটা দেখো সি এর থেকে উঠে এলো, এসে কোথায় আসলো? ল্যান্ডওয়ার্ডের দিকে। এটা কিন্তু কবিতাতে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, এরকম এসে বলবে হাওয়াটা কোথা থেকে কোথায় এলো। তারপরে দেখো এখানে ফার্মসের দিকে, খামার বাড়ির দিকে এলো, এসে কি বলছে? ও চ্যান্টিক্লিয়ার। চ্যান্টিক্লিয়ার কি বলতো? এই যে চ্যান্টিক্লিয়ার হচ্ছে ডান দিকের ছবিটা, এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিলাম। মোরগ, রুস্টার। রুস্টার সকালবেলা কি করে? জেনারেলি একটু যারা গ্রামের দিকে থাকে দেখবে, সকাল হতে না হতেই একেবারে সকাল সকাল মোরগে ডাক তোলে, কুকুর কু করে আর কি। তো রুস্টারকে বলছে তোমার ক্ল্যারিয়ান ব্লো, তোমার ভেপুটা, তোমার বাঁশিটা, তোমার শিঙাতে তুমি ফু দাও, বাজাও, দ্য ডে ইজ নিয়ার, দিনটা তো কাছে চলে এলো, আর কত শুয়ে থাকবে, আর কত তোমরা বসে থাকবে। বোঝা গেছে? তাহলে চ্যান্টিক্লিয়ার হচ্ছে কোনটা? চ্যান্টিক্লিয়ার হচ্ছে এই যে রুস্টারের কথা বলছে, এই রুস্টারের কথা বলছে চ্যান্টিক্লিয়ার, এই রুস্টারের কথা বলছে। তা বলছে
যে তুমি তোমার সিংহাতে ফু দাও, দ্য ডে ইজ নিয়ার। এরপরে বলছে ইট হুইসপার দ্য ফিল্ডস অফ কর্ন। তারপরে খামার বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে হাওয়াটা ক্রস করে কোথায় এলো? ফিল্ডস অফ কর্নে চলে এলো, অর্থাৎ যেই জমিতে ফসল বোনা আছে, বীজ বপন করা আছে, সেই জমিতে বাতাস উঠে এলো। উঠে এসে হুইসপার করছে, ফিস ফিস করে বলছে, কারণ বীজটা কোথায় আছে? মাটির তলায় পোতা আছে। সেই মাটির তলায় পোতা বীজগুলো, যেগুলো কদিন পরেই অঙ্কুরিত হয়ে গাছ আকারে উপরে বেরিয়ে আসবে, তো তাদেরকে বলছে তোমরা আর শুয়ে থেকে কতদিন আর অঙ্কুরিত না থেকে মাটির নিচে থাকবে আর কতকাল? উঠে এসো এবার। হ্যাঁ, হুইসপার দ্য ফিল্ডস অফ কর্ন, বাউ ডাউন অ্যান্ড হেইল দ্য কামিং মুন। বলছে যে এই দেখো সকাল চলে এসছে। বাউ ডাউন হয়ে নিচু হয়ে বলছে যে এবার তোমরা উঠে এসো, ফিস ফিস করে বলছে। তারপরে ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার। বেলফ্রি টাওয়ার কোনটা বলো তো? এই যেটা গির্জার ওপরে যে ঘন্টাগুলো থাকে, এটা হচ্ছে বেলফ্রি টাওয়ার। বেলফ্রি টাওয়ারে কী হয় বলো তো? যখন সকাল হয়, অর্থাৎ বেলফ্রি টাওয়ারে যে ঘন্টাগুলো থাকে, ঘড়ি, অ্যাকচুয়ালি তো ঘন্টা তো ঘড়ির সাথে ওটা রিলেটেড আর কি। যখন সময় বেরিয়ে যায়, তখন ঘড়ি গির্জার ঘন্টায় ঢং ঢং করে আওয়াজ দিয়ে বোঝায় যে এখন এতটা এলো আর কি। তো বেলফ্রি টাওয়ারকে বলছে কই তুমি ঢং ঢং করে বাজো, সময় তো হয়ে গেল, অর্থাৎ মর্নিং তো চলে এলো, তোমরা বাজো। অ্যাওয়েক ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, অর্থাৎ তুমি ঘোষণা করো সময় তো চলে এলো, অর্থাৎ ডে টাইম হ্যাজ কাম। তুমি ঘোষণা করো, তোমার ঘড়ির আওয়াজ শুনেই তো সকলে উঠে আসবে। বোঝা গেছে? এর পেছনে একটা আলাদা এক্সপ্লানেশন আছে। দেখো, আমি আগে লিটারাল মিনিংটা বলে নিই, তারপর তোমাদের রেফারেন্স কী আছে কবিতাতে, সেই রেফারেন্সের কথাটা পরে বলছি। তারপরে হাওয়াটা কোথায় এলো? ইট ক্রস দ্য চার্চ ইয়ার্ডস, অর্থাৎ বেলফ্রি টাওয়ার থেকে, এই বেলফ্রি টাওয়ার থেকে হাওয়াটা চলে এলো চার্চ ইয়ার্ডে, অর্থাৎ কবরখানায়। কবরখানায় এসে উইথ আ সাই অ্যান্ড সে নট ইয়েট ইন কোয়াইট লাই, অর্থাৎ সে বিলাপের সুরে, দুঃখের সুরে সে আস্তে আস্তে সেখানে এসে বলল, না না, তোমরা জেগে ওঠো না, তোমাদের সময় এখনো হয়ে ওঠে, সময় আসেনি জেগে ওঠার, তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো। বোঝা গেছে? তাহলে কবিতাটাতে কি বলছে? কবিতাতে বলছে যে বাতাস কোথা থেকে? সমুদ্র থেকে উঠে এলো, মিস্টদেরকে সরিয়ে, কুয়াশাদেরকে সরিয়ে বলছে দেখি জায়গা করে দাও। জায়গা করে এসে জাহাজকে আর বলছে, ম্যারিনার্সকে বলছে তোমরা জেগে ওঠো, তোমাদের যাত্রা শুরু করো। তারপরে হার্রিডলি ল্যান্ডওয়ার্ডের দিকে যাচ্ছে, স্থলভাগের দিকে চিৎকার করে বলছে। কাকে বলছে? ফরেস্টকে বলছে। কি বলছে? তার লিফি ব্যানার্সদেরকে আউট করো, তার শাখা প্রশাখাযুক্ত যে পাতাযুক্ত যে অর্থাৎ শাখা প্রশাখা, সেগুলোকে বলছে সেগুলোকে আন্দোলিত করো। আর কি বলছে? পাখিকে, অর্থাৎ এই পাখি বলতে কোন পাখি? সেই উড বার্ডকে, কাঠঠোকরাকে বলছে তুমি জেগে ওঠো, তুমি আর ফোল্ডেড উইংস করে কতক্ষণ থাকবে। চ্যান্টিক্লিয়ারকে বলছে তুমি চিৎকার করে বলো যে সময় সকাল হয়ে গেছে। আর বেলফ্রি টাওয়ার, তাকেও বলছে যে তুমি ঘণ্টার ধ্বনি দিয়ে জানিয়ে দাও যে সকাল হয়ে গেছে। কিন্তু সে কী করছে? চার্চ ইয়ার্ডে এসে সে বলছে যে কবরখানায়, অর্থাৎ কবরখানায় কারা শুয়ে আছে? মৃতদেহরা শুয়ে আছে কবরের নিচে, তাদেরকে কিন্তু বলছে তোমরা কোয়াইট লাই, তোমরা শান্তিতে চুপচাপ শুয়ে থাকো। তো এখানে যেটা বলছিলাম যে রেফারেন্স টু দ্য কনটেক্সট, এখানটাতে কী আছে বলো তো? দুটো রেফারেন্স আছে। একটা ডিপ রুটেড রেফারেন্স আছে, একটা হচ্ছে প্রোক্লামেশন অফ দ্য আওয়ার, আর আরেকটা হচ্ছে এই যে চার্চ ইয়ার্ডের উইথ আ সাই বলছেন যে কোয়াইট লাইন, অর্থাৎ সে নীরবে দুঃখের সাথে, বিলাপের সাথে বলছে যে তোমাদের জেগে ওঠার সময় হয়নি, তোমরা জেগে থাকো। এইখানে দুটো ডিপ রুটেড রেফারেন্স টু দ্য কনটেক্সট আছে। প্রোক্লামেশন অফ আওয়ার কি? প্রোক্লামেশন অফ আওয়ার হচ্ছে, এটা আমেরিকাতে প্রথম শুরু হয় আর কি। আমেরিকার 18তম প্রেসিডেন্ট যিনি ছিলেন আর কি, ইউলিসিস, তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে একজন কর্মী, যে সরকারি হোক
আধা সরকারি হোক বা বেসরকারি হোক, সে 8 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তাহলে সে সকালে যখন থেকেই কাজ শুরু করুক না কেন, তার 8 ঘন্টা পরে, অর্থাৎ সকাল 8টায় যদি সে কাজ শুরু করে, তো বিকেল 4টেতে সে তার কাজটা শেষ করবে। তো সকাল 8টা হচ্ছে তার প্রোক্লামেশন আওয়ার, অর্থাৎ কাজ শুরু হওয়ার সময়টা। এইটাখানে কিন্তু সে যেহেতু হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো একজন আমেরিকান কবি, তাই এই প্রোক্লামেশন অফ আওয়ারের সময়টা সম্পর্কে সে ভীষণভাবে অবগত। তিনি খুব জানতেন প্রোক্লামেশন আওয়ারটা কী। তো বাতাসকে বলছে যে এটা কর্মীদের বা শ্রমিকদের যে কাজ করার সময়টা যখন শুরু হয়, সেটাই হচ্ছে প্রোক্লামেশন আওয়ার। তাই ওদেরকে বলছে যে এই ঘন্টা, তুমি বেলফ্রি টাওয়ারকে বলছে, বেলফ্রি টাওয়ারের ঘন্টাকে বলছে, কই তুমি বলো, ঘন্টার ধ্বনি দিয়ে জানাও যে কাজ করার সময় তো চলে এসছে। অর্থাৎ এই রেফারেন্সটা কিন্তু এইখানটাতে শুধুমাত্র কাজ করার কথাই বলছে না, এই প্রোক্লামেশন আওয়ারের মধ্যে কিন্তু ওই রেফারেন্সটা রয়েছে যে a labor is supposed to work 8 hours for a day, অর্থাৎ একজন শ্রমিক 8 ঘন্টার বেশি একদিনে কাজ করবে না। আর তার দিনের শুরুটা যখন সে কাজ শুরু করবে, সেই স্টার্টিং আওয়ারটার কথা বলছে এইখানটাতে। বোঝা গেছে সেই প্রোক্লামেশন অফ পাওয়ার। আর আরেকটা বলছে যে তোমরা জেগে ওঠো না, কোয়াইট লাই, তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো। এখানে শান্তিতে ঘুমিয়ে থাকার কথা কেন বলছে? এখানে রেফারেন্স টু দ্য কনটেক্সটের কথা যদি ছেড়ে দাও, আলাদা এর রেফারেন্সের কথা যেটা আমি বলছিলাম টেনে নিয়ে আসি, তাহলে এটা কিন্তু জাজমেন্ট ডের কথা বলছে। জাজমেন্ট ডেটা কী বলো তো? জাজমেন্ট ডে হচ্ছে সমস্ত ক্রিশ্চিয়ানিটিতে বলা আছে, ইসলামে বলা আছে, জুডাইজমে বলা আছে, জোরাস্ট্রিয়ানিজমে বলা আছে, জাইনিজমে বলা আছে যে মৃত্যুর পরে যে একটা সময় আসবে যেদিন ঈশ্বর যিনি, তিনি জেগে উঠবেন মানুষের দেহে, মানুষের শরীরে, তার অবতারে তিনি আবার ফিরে আসবেন পৃথিবীতে। অর্থাৎ যারা, যে সমস্ত মহান লোকের আজকে কবরের মধ্যে শুয়ে আছে, জিসাস ক্রাইস্টের কথাই ধরো, যদি এখানটাতে ধরি, তো জিসাস ক্রাইস্ট আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। সেই দিন হবে জাজমেন্ট ডে। অর্থাৎ জাজমেন্ট কেন বলছে? সেই দিন সমস্ত কিছু বিচার হবে। অর্থাৎ এই পৃথিবীতে যত অন্যায় অবিচার যা কিছু হয়েছে, সেই দিন কিন্তু সমস্ত কিছুর সঠিক বিচার হবে। তো সেই দিন বলছে জাজমেন্ট ডে। তো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো বলছে যে সেই জাজমেন্ট ডেটা এখনও আসেনি, জাজমেন্ট ডেটা এখনও আসেনি। তোমরা যারা মৃতদেহরা, যারা কবরখানায় শুয়ে আছো, তারা শুয়ে থাকো, তোমাদের এখনও ঘুম থেকে জেগে ওঠার সময় হয়ে ওঠেনি। অর্থাৎ তোমরা জাজমেন্ট ডে এখন আসেনি বলে তোমরা কবরের মধ্যেই শুয়ে থাকবে। বুঝতে পেরেছো? আমাদের হিন্দু ধর্মেও কিন্তু এরকম বলা আছে যে ধরো যারা, যে সমস্ত লোকেরা যাদের মহান কাজের জন্য তারা আমরা ভগবান বলে তাদেরকে গণ্য করে থাকি, সে সমস্ত লোকেরাও যারা নিজের কাজের মাধ্যমে ঈশ্বরের স্থান পেয়েছে, ধরো শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, এরা আবার ফেরত আসবে, এটা আবার পৃথিবীতে ফেরত আসবে। অর্থাৎ আমাদের যে যুগ রয়েছে, সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, কলিযুগ, এই কলিযুগ শেষ হওয়ার পরে সত্যযুগে আবার আমরা ভগবানদেরকে, অর্থাৎ যারা ঈশ্বরের স্থান পেয়েছে, যে সমস্ত মানুষেরা তাদের কৃতকর্মের মাধ্যমে, তারা আবার ফেরত আসবে এই পৃথিবীর বুকে। আর সেদিন কিন্তু বিচার হবে, সঠিক বিচার হবে। বোঝা গেছে? স্পষ্ট হয়েছে কবিতাটা? তো এই হচ্ছে কবিতা। তোমরা ঠিকঠাক করে মন দিয়ে যদি আমার সাথে পড়ে থাকো, তাহলে তোমরা কিন্তু কবিতাটার ভেতরের অর্থটা গ্রাস্প করতে পারবে। তো এইখানটাতে দেখো কয়েকটা জিনিস এখানটাতে বলা আছে। OER, এটা ওভার শর্ট ফর্ম, আর দুই একটা অ্যানোটেশন এখানটাতে দেওয়া আছে, যেগুলো আমি বলে দিয়েছি। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই কবিতা থেকে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন কোন কোশ্চেনগুলো এই কবিতার জন্য ইম্পর্টেন্ট। আর বেশি না, কয়েকটা 2-3টে কোশ্চেন, ব্রড কোশ্চেন পড়লে পরেই আমাদের কাছে একদম কমন, আমরা সব কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো। তো যারা আমার ভিডিওকে ফলো করো, তাদেরকে বলবো যে শেয়ার করো, হ্যাঁ। আর যারা নতুন এসেছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলেও ক্লিক করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা জানতে পারো। আজকের জন্য এইটুকুই। খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।